নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি গল্পের সাথে। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই তো আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত চাষার বউ। গল্প পাঠে আমি অর্পিতা। মাটি ফাটা রোদ উঠলে কেশবতীর বুক ফাটিয়া যায়। যে মাটির নতুন খড়গুলি ঘরের চালে উঠিয়া তাকে নিবিড় ছায়া দিতেছে, এই রোদে সেই মাটি চষিতেছে তার স্বামী। কি কষ্টটাই না জানে হইতেছে তার স্বামী। বুকটা অবশ্য একটু অতিরিক্ত ফাটল প্রবণ কেশবতীর, অল্পেই ফাটিয়া যায়। কিন্তু মাটি ফাটা রোধে নিধিরামের মাঠে কাজ করিতে যাওয়ার ব্যাপারটা তুচ্ছ নয়। একদিন কেশবতী নিধিরামকে বলিয়াছিল, কার বউ কোথায় চান করছে সেদিক পানে নজর তো চলে খুব। ঘরের চাল যে ঝুরঝুর করে সব ঝরে গেল, 7 জায়গায় 7টা ফুটো, এদিকে তো নজর পড়ে না একদম। মিষ্টি লাগে বুঝি ওই কানাইয়ের বউয়ের গাল, ফুর্তি লাগে বুঝি চালের খড় ঝুরঝুর করে ঝরে গেলে। বুক ফেটে যায় বাবু কাণ্ড কারখানা দেখলে তোমার। স্নানরতা কানাইয়ের বউয়ের দিকে নজর দেওয়া নিধিরামের অন্যায় হয়েছে, অথবা ঘরের চালের খড় বদলানো দরকার, এর মধ্যে আসল বক্তব্য যে কেশবতীর ঠিক কোনটা ছিল এ জগতে কারোরই তা বলবার ক্ষমতা নেই, কেশবতীর নিজেরও নয়। কিন্তু ঠিক পরের দিনই নিধিরাম ঘরের চালে নতুন খড় তুলিবার কাজে কোমর বাঁধিয়া লাগিয়া গিয়াছিল কিনা, কেশবতী তাই আহ্লাদের অতিশয্যে বুক ফাটাইয়া মনে মনে বলিয়াছিল, বললাম আর শুনল, ভালো তো বাসে তবে। হ্যাঁ, খড়গুলি প্রাপ্য ছিল গোবরার, কিন্তু গোবরা একটুও রাগ করে নাই। একবার শুধু বলিয়াছিল, বেশ দাদা বেশ, খড়গুলো মেরে দিলি। তারপর চিরকাল যেমন করে তেমনভাবে সকাল বিকাল আসিয়া দাবায় উবু হয়ে বসিয়া আবল তাবল বকিয়াছে আর তামাক টানিয়া গিয়াছে। লোকটার এরকম অমানসিক নির্বিকার আত্মত্যাগে কেশবতী মমতায় গলিয়া গিয়া নিধিরামকে বলিয়াছিল, এমন মানুষটাকে ফাঁকি দিলে বুক ফেটে যায় বাবু তোমার কাণ্ড কারখানা দেখলে। 7-8 মরশুম নিধিরামের জমিতে ফসল ফলানোর জন্য গোবরা প্রাণ দিয়ে খেটেছে। এবারেও খাটিবে বলিয়া কয়েক দফায় নিধিরামের কাছে বেশ কিছু আদায় করিল। তারপর শেষ মুহূর্তে কাজ করতে গেল মহেশ নন্দীর ক্ষেতে। গোবরা যা কিছু আদায় করিয়াছে তা অবশ্য আগাম নয়, তার পুরনো পাওনা। তবু এবার নিধিরামের সঙ্গে খাটিবে না জানা থাকলে তাও তো সে আদায় করতে পারিত না। তাই এমন বজ্জাত মানুষকে বিশ্বাস করার জন্য নিধিরামকে অনুযোগ দিতে দিতে কতবার যে কেশবতী নিজের বুক ফাটিয়াছে তার হিসেব হয় না। গোবরা সাহায্য পাইলেও যে মাটি ফাটা রোদে নিধিরামের মাঠে কাজ করিতে না গেলে চলিত না, কেশবতী তা জানে। তবু তাতে নিধিরামের খাটুনি কম হইত ভাবিয়া কড়া রোদ উঠিতে দেখিলে কেশবতীর বুক ফাটিয়া যায়। গোবরা যে তার স্বামীকে ঠকাইয়াছে, শেষ মুহূর্তে ত্যাগ করিয়াছে, তার জন্য দায়ী কে? কেশবতী নিজে। কি কুক্ষণে সে ঘরের চাল ঝুরঝুর করিয়া ঝরিয়া পড়ার জন্য নিধিরামকে অনুযোগ দিয়া বলিয়াছিল, কানাইয়ের স্নানরত বউয়ের দিকে সে তাকায় কেন? অন্যভাবে বলিলে হয়তো জেদটা এত দূর গড়াইত না। বেলা বাড়িবার সঙ্গে রোদের তেজ বাড়িতে দেখিয়া বুকটাও কেশবতীর ফাটিয়া যাওয়ার উপক্রম করিত না। বুক ফাটিয়ে যাওয়াটা কথার কথা,
মুখে কয়েকবার বলিলেই ফুরিয়া যায়। কিন্তু কয়েকদিন হতেই সত্যি কেশবতীর চাঞ্চল্য আসিয়াছে। কাজে অকাজে ছটপট করিতেছে। ছোট সংসার, লোকজন কম, কিন্তু কাজের কোনো অভাব নাই। আজ যে কাজ না করিলে চলে, একেবারে না করিলেও আসিয়া যায় না, সে কাজ করিতে বাধা কিসের? কাজ দিয়া যদি মন শান্ত করা যাইত, চাষার বউয়ের জীবনে অশান্তির চিহ্ন থাকিত না। কিন্তু কাজ যে নিঃশ্বাস ফেলিয়া শ্বাস টানিয়া বাঁচিয়া থাকার মতো সহজ আর স্বাভাবিক ব্যাপার। কাজের চেয়ে বরং আলস্যে মন একটু ভালো থাকে। ঘর না লেপিয়া, বাসন না মাজিয়া, রান্না না করিয়া, জল না আনিয়া চুপচাপ শুয়ে থাকবার মধ্যে যে একটা দারুণ অস্বস্তি বোধ আর কষ্ট আছে, সেটা অনেকটা নেশার মতো মনের অন্য অশান্তিকে দাবিয়ে রাখে। এবার যেন কিছুই কেশবতীর কাজে লাগিতেছে না, না আলস্য না অকাজ। নিধিরামের বোনের ছোট ছেলেটাকে কাঁদাইয়া শান্ত করার মতো অকাজেও যখন মন বসিল না, তখন কেশবতীর নিজেরই কান্না আসিতে লাগিল। ছেলে মেয়ের মন ভোলানোর চেষ্টার চেয়ে নিজের মন ভোলানোর বড় ওষুধ চাষার বউ আর কিছুই তো জানে না। নিজের ছেলেটাকে কাঁদাইয়া দেখিলে হইতো, কি হয়? মা হইয়া তাই কি কেউ পারে? তার রোগাপ্যাটকা ছেলে, তার 7 রাজার ধন, বাঁচিয়া যদি থাকে তাই ঢের। 60 ওকে কি ফেলিয়া দিয়া কাঁদানো যায়? নিধিরামের বোনের ছেলেটার মতো কপালটা ফুলিয়া উঠিলে ওর কেন তা সহ্য হবে? উঠোনে খেলা করিতেছে, করুক। ঘরের পিছনে সূর্য ওঠে। সকালে উঠান জুড়িয়া ছায়া ছিল। রোদ সরিয়া আসিয়া আসিয়া ছায়াকে ধীরে ধীরে গ্রাস করিতেছে। দাওয়ার নিচে উঠোনের কয়েক হাত স্থানে এখন শুধু ছায়া, খানিক পরে তাও থাকিবে না। সমস্ত উঠান রোদে খাঁ খাঁ করিতে থাকিবে। তারপর রোদ উঠিয়া আসিবে দাওয়ায়। তারপরে ঘরের দরজা দিয়া কিছুক্ষণের জন্য ভিতরে ঢুকিতেও ছাড়িবে না। কিন্তু শেষবেলায় সেই নিস্তেজ রোদ পৃথিবী জুড়িয়া একটু থাকিলেই বা কি, ঘরে ঢুকিলেই বা কি? তাতে শুধু পৃথিবী উজ্জ্বল হইবে, আর ঘরের মধ্যে কেশবতীর টিনের বাক্সের নতুন ট্যাপা তালাটা চকচক করিবে। 14 পয়সা দাম তালাটার। রূপার মতো কি যেন জিনিস দিয়ে গড়া, গিলটি রূপা বোধ হয়। সোনা বলিয়া দুবার নিধিরাম গিলটি সোনার 2টি গয়না দিয়েছে তাকে, ওই বাক্সেই আছে সেগুলি। বাক্সটার জন্য নিধিরাম গিলটির উপর তালা আনিয়া দিবে, তাতে আর আশ্চর্যের কি আছে? নিধিরাম আজ সকাল সকাল ফিরিয়া আসিল, দুপুর শুরু হওয়ার আগেই। শরীর ভালো নয় তার, মন আরও খারাপ। দেহ ও মন দুয়েরই অসুস্থতার ছাপটা এত বেশি স্পষ্ট যে দেখিয়া কেশবতী সভয়ে নির্বাক হইয়া গেল। একদিন প্রায় এই রকম মুখ করিয়া বাড়ি ফেরার কথা বলিয়া দরদ দেখাইতে গিয়া কেশবতী গালে একটা চড় খাইয়াছিল। কথা বলার চেয়ে নীরবে পাখার বাতাস করিয়া দরদ দেখানোই সবচেয়ে নিরাপদ। বলার যদি কিছু থাকে নিধিরাম নিজেই বলবে, না বলিয়া থাকিতে পারিবে কেন? পাখার জোর বাতাসে স্বামীর ঘামে ভেজা শরীরটা ধীরে ধীরে শুকাইয়া উঠিয়াছে। চাইয়া দেখিতে দেখিতে কেশবতীর বুকটা প্রথমত ফাটিয়া যাওয়ার বদলে গভীর মমতার চাপে আকুলি বিকুলি করিতে থাকে। স্বামীর দেহটার প্রতি কেশবতীর ভালোবাসা অসীম। দেহের রংটা বাদামি, একটানা কঠোর পরিশ্রমের ব্যায়ামে মাংসপেশিগুলি ফুলিয়া ফাঁপিয়া উঠিতে চাইয়া পরিপুষ্টির অভাব ঘটায়। দুমড়াইয়া মুচড়াইয়া পাকানো দড়ির মতো শক্ত হইয়া গিয়াছে। এখানে ওখানে মাটি লাগিয়া আছে। ভাঁজে ভাঁজে কালো কালো সঞ্চিত ময়লা। পেটে পিঠে আর ঘাড়ের কাছে চাকা চাকা দাঁত। কাছে বসিলে মৃদু একটা দুর্গন্ধের আভাস পাওয়া যায়।
তবু এই দেহের টানে কেশবতী জীবনস্রোতে কুটার মতো ভাসিয়া চলিয়াছে। কেশবতী খুব যে বেশি যত্ন করে তা নয়, এখনকার মতো বিশেষ অবস্থা ছাড়া বেশি যে তাকাইয়া দেখে তাও নয়। এই সাধারণ অপরিপুষ্ট ও অপরিচ্ছন্ন সজীব দেবমূর্তিটা তার কাছে মন্দিরের নির্জীব দেবমূর্তির মতো। মন্দিরের দেবতাকে সময় সময় ধোয়া কাপড় নিকড়ানোর মতো মনটা নিকড়াইয়া ভক্তি দিলে যেমন স্বাদ মেটে না, সময় সময় তেমনি ঘরের এই মানুষটার জন্য বুকের ভালোবাসা উথলাইয়া দিলেও কোথাও যেন আফসোস থাকিয়া যায়। শুনছ, এবারে সব সর্বনাশ হবে গো। বউবের প্রশ্নের অপেক্ষা করিতে করিতে ধৈর্য হারাইয়া নিধিরাম বলে ওঠে, সে কি গো, এ কিসের সর্বনাশ গো? নন্দীমশাই, সদরে নালিশ জুড়বে কাল, কাল বাদে তামাদি কি না? মহেশ নন্দী শেষ পর্যন্ত নালিশ করিয়া সর্বনাশ করিয়া ছাড়িবে এই আশঙ্কাটা পুরাতন। এতদিনে ঝাঁঝটা কমিয়ে আসা উচিত ছিল, কিন্তু আগামীকালই মহেশ নন্দী নালিশ জুড়িবে এই সংবাদে কেশবতীর দমটা যেন আটকাইয়া গেল। আটকানো দমটা ফোঁস করিয়া ফেলিয়া স্বামীর কথার ধাক্কায় হাত হইতে পড়িয়া যাওয়া পাখাটা তুলিয়া ধীরে ধীরে নাড়িতে নাড়িতে কেশবতী সগ্রেহে জিজ্ঞাসা করিল, এই তামাদি কি গো, এই কিসের তামাদি কাল? প্রশ্ন শুনিয়া নিধিরাম রেগে আগুন হইয়া বলিল, যা যা তুই সামনে থেকে, এদিকে সর্বনাশ হচ্ছে আর মাগির মাথা ব্যথা উঠল তামাদি নিয়ে। তামাদি তোর বাপের ছাদ্য, তোর বাপের ছাদ্য। বড় খারাপ মেজাজ নিধিরামের, বড় কড়া কথা বলে। কেশবতী জোরে জোরে পাখা করিতে লাগিল। এই মাটি ফাটা রোদে এত খাটিয়া আসিয়াছে মানুষটা, মাথা একটু গরম হবে বই কি, সেজন্য রাগ করা উচিত নয়। পাখার বাতাসে নয়, তামাক সাজাইয়া দেওয়ার পর নিধিরামের মেজাজ ঠান্ডা হইয়া গেল। আপন হইতেই সে আবার কথা আরম্ভ করিল কেশবতীর সঙ্গে। তামাদির মানেটা বুঝাইয়া দিল, খানিকটা নিজের ভাষা ভাষা ধারণা হইতে, খানিকটা আন্দাজে। কেশবতী গালে হাত দিয়া বলিল, ও মা, কাল যদি মামলা করে তো সব ভেস্তে যাবে, কি ছুটি পাবে না, একটি পয়সাও নয় না। এক মুখ ধোঁয়া ছাড়িয়া নিধিরাম জোর দিয়া বলিল, একটি আধলাও নয় রে, একটি আধলাও নয়। এমন একটা মজার ব্যাপার লইয়া অন্য সময় অনেকক্ষণ নাড়াচাড়া করা যাইত, এখন কেশবতীও উৎসাহ পাইল না। নিধিরামের গম্ভীর চিন্তিত মুখ দেখিয়া আজ ছাড়া ছাড়া আফসোসের কথা শুনিয়া আবার তার বুকের মধ্যে ভয়ানক ভারে আকুলি বিকুলি করিতে লাগিল। সর্বনাশের খবরটা নিধিরাম কিছুই জানিত না, কানাই খবর দিয়াছে। সেই কানাই যার বউ মহেশ নন্দীর পুকুর ঘাটে পা পিছলাইয়া পড়িয়া গিয়াছিল এবং নিধিরাম হাত ধরিয়া তুলিতে যাওয়ায় গাল দিয়া উদ্ধার করিয়া দিয়াছিল তার 14 পুরুষ। এতটুকু আভাস না দিয়া দেনা পাওনা মিটাইবার জন্য একবার একটা তাগিদ পর্যন্ত না করিয়া মহেশ নন্দী যে চুপি চুপি তার সর্বনাশের ফোন দিয়া আঁটিবে, যে মহেশ নন্দী এত কাল তাকে এত খাতির করিয়া আসিয়াছে, এও নিধিরামের অদেষ্ট। কেশবতী কি বলে, অদেষ্ট নয়? কেশবতী পোকান্তরে সায় দিল। পোড়া কপাল, সব কেশবতীর পোড়া কপাল। নিজের পোড়া কপালের কথা ভাবিলে বুকটা সত্যি ফাটিয়া যায় কেশবতীর। সর্বনাশ যখন হবেই আজকাল পরশুর মধ্যে, জমি চাষিয়া আর লাভ কি? নিধিরাম চিৎপাত হইয়া শুইয়া পড়িতে চায়, কিন্তু মাথার উপরে ভগবান যখন আছেন, ঠিক কোথায় আছেন? মাথার উপরে নতুন খড় বিছানো ঘরের চালায়, অথবা তার উপরে সূর্যালোকিত নীল আকাশে? কেশবতীর তা জানা না থাকিলেও ভগবান যখন আছেন, একটা কিছু উপায় তিনি করিয়া দিবেন।
এইসব বলিয়া স্নানাহার করাইয়া কেশবতী তার স্বামীকে মাঠে পাঠাইয়া দিয়া দাওয়ায় পা ছড়াইয়া বসিয়া কাঁদিতে আরম্ভ করে, আর এক চক্ষু ভগবানকে অভিশাপ দেয়। মাকে কাঁদিতে দেখিয়া তার 4 বছরের ছেলেটাও কান্না জুড়িয়া দেয়। নিধিরামের বোন কোনো কিছু না জানিয়াও ঘন ঘন চোখ মোছে। কয়েকটি প্রতিবেশিনীরও আবির্ভাব ঘটে। কাঠের মিস্ত্রি অভয়ের বউয়ের কাঁখে কলসি দেখিয়া হঠাৎ একদম শান্ত হইয়া কেশবতী বলে, একটু দাঁড়াও দিদি, আমিও যাব ঘাটে। পুকুর কাছেই। মহেশ নন্দীর বাড়ির পিছনে আম কাঁঠালের বাগানটার এক পাশে গাছের ছায়ায় আঁকাবাঁকা পথ ধরিয়া চলিতে চলিতে কাঠের মিস্ত্রি আর চাষার বউয়ের জীবনে যেসব কথা সব থেকে বেশি দামি, কে কি রাঁধিয়াছে, কার স্বামী ভালোবাসিয়া কাকে একখানা শাড়ি কিনিয়া দিয়াছে, কার ছেলেটার অসুখ, কার ননদ ভাজ কীরকম হিংসুটে আর ছোট লোক, এসব কথার আলোচনাই আজও হয়। সর্বনাশ ঘটিবার মতো গুরুতর বিষয় লইয়া কতক্ষণ আলোচনা করিতে পারে মানুষ? অভয়ের বউয়ের সঙ্গে খুব ভাব ছিল কেশবতীর। একদিন সে কানাইয়ের বউয়ের পুরাতন প্রসঙ্গ তুলিয়া দরদ জানাইবার চেষ্টা করায় দুজনের মধ্যে গালাগালির আদান প্রদান হইয়া গিয়াছে। নিছক দরদ জানাইলে কেশবতী হয়তো রাগ করিত না, সখীর সঙ্গে ঝগড়াও হইত না। নিধিরামের নিন্দা করায় সখীর দরদকে তার মনে হয়েছে খোঁচা, মিষ্টি কথার গাল। তবে তারপর প্রায় 7 দিন কাটিয়া গিয়াছে। ঝগড়ার কথা ভুলিয়া যাইতে আর কতদিন সময় লাগে চাষার বউ আর কাঠের মিস্ত্রির বউয়ের? দুপুরবেলা পুকুর ঘাট নির্জন হইয়া গিয়াছে। একটু তফাতে মহেশনন্দীর বাড়ি। মহেশনন্দীর বউ মাসখানেক একটানা জ্বরে ভুগিতেছে, অবস্থা খারাপ। গলা পর্যন্ত জলে ডুবাইয়া মহেশনন্দীর বউ বাঁচিবে না মরিবে এই আলোচনা করিতে করিতে কেশবতী হঠাৎ বিনা ভূমিকায় বলে, বুকটা ফেটে যায় দিদি, সত্যি। অভয়ের বউ আশ্চর্য হইয়া বলে, বুক ফেটে যায়? নন্দীর বউয়ের জন্য তোর বুক ফেটে যায়? কোথায় মানত করবি তে রাত্রির যেন না কাটে, বুক ফেটে যায় কিলো? কথাটা মিথ্যে নয়। নন্দী বউ শুধু মহেশ নন্দীর বউ নয়, খাঁটি সোনার যে 2খানা গয়না কেশবতীর ছিল, এখন তা নন্দী বউয়ের অঙ্গের শোভা বর্ধন করিতেছে। কিন্তু জলে ডুব দিয়াই কেশবতীর উত্তেজিত মন কিভাবে যেন শান্ত হইয়া গিয়াছে, জ্বালা যন্ত্রণা জুড়াইয়া গিয়াছে। নন্দী বউয়ের মরণ কামনা করিবার ক্ষমতা এখন আর তার নাই। সে ছলো ছলো চোখে বলিল, ছি দিদি, অমন কথা বলতে নেই গো। লোক ভালো ওরা, আমাদের অদৃষ্ট মন্দ। ওরা কি করবে বলো? কেমন আছে জেনে যাই, চলো ফেরার পথে। যাবে? অভয়ের বউ রাজি হইল না। বারবার বারণ করাতেও কেশবতী কথা না শোনায় ভারী কলসি কাঁখে তুলিয়া বাড়ি ফিরিয়া গেল। একা মহেশনন্দীর বাড়ি যাইতে কেশবতীর ভয় করে। এই সময় ভিজে কাপড়ে যাওয়া সঙ্গত হইবে না। কিন্তু কি করিবে কেশবতী? না গিয়া তার যে উপায় নাই। জলে নামিয়া শরীর মন শীতল হওয়ার আগে উত্তেজিত উদ্ভ্রান্ত অবস্থায় কাঁদাকাটা করিয়া ভগবানকে অভিশাপ দিয়া আগামীকালে সর্বনাশকে অনায়াসে বরণ করা চলিত। এখন আর তা হয় না। ভিজে কাপড়খানা ভালো করিয়া গায়ে জড়াইয়া, যেভাবে জড়াইলে গায়ের সঙ্গে একেবারে আঁটিয়া যায় অতিরিক্ত চামড়ার মতো, সেইভাবে গায়ে জড়াইয়া কেশবতী মহেশনন্দীর বাড়িতে প্রবেশ করিল। আজ আমি আমার গল্পটি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প চাষার বউয়ের 2য় পর্বের সাথে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।